আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের আজকের লেকচারে। যারা সালাম জানিয়েছো ওয়ালাইকুম আসসালাম। তো আজকে হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 5 অর্থাৎ তড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ চ্যাপ্টারের ডিটেইলস যত গাণিতিক প্রবলেম আছে যেগুলা বারবার বোর্ডে আর হচ্ছে অ্যাডমিশনে আসে ওগুলা দেখার চেষ্টা করব। যেহেতু এটা 2020 থেকে 25 সাল পর্যন্ত শর্ট সিলেবাসে ছিল না, তাই আমরা হয়তো রিসেন্ট কোয়েশ্চেন পাবো না, কিন্তু 2019 থেকে তার আগের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম লামিয়া। তো চলো আমরা শুরু করি। আস্তে ধীরে আমরা সবগুলা কোয়েশ্চেন দেখব। এর আগে হচ্ছে আগের দিন তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, ওইটার সলভটা একটু দেখি। দেখো, প্রথমে আমাদের বলছে যে একটা দিক পরিবর্তী প্রবাহের শীর্ষ মান দেয়া আছে। শীর্ষ মান বলা আছে হচ্ছে কত? 5 অ্যাম্পিয়ার। শীর্ষ মানকে আমরা নর্মালি আইএম দিয়ে যদি লিখি, আর কম্পাঙ্ক বলা 60 হার্টজ বলা আছে, বর্গমূলীয় গড় মান কত, মানে আইআরএমএস কত। তোমাদের সবার একটা সম্পর্ক মনে থাকা উচিত যে ভাইয়া আইআরএমএস হচ্ছে শীর্ষ মানের √2 দিয়ে ভাগ করলে যেটা পাই সেটা। তাহলে 5/√2, যেটার অ্যান্সার আসবে হচ্ছে 5/√2, তার মানে 3.536 অ্যাম্পিয়ার। আর এর পরের পার্টে বলছে শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে। এটাও তোমরা সবাই জানার কথা, আমরা তাও একটু ফিগার দেখব। দেখো, আমরা যদি একটা তরঙ্গ আঁকি, তরঙ্গ একটা পূর্ণ কম্পন দেয় টি সময়, মানে পর্যায়কালের সময়। আমরা বলতে পারি এই পুরা টাইমটা কত? পর্যায়কাল বা টি সময়। দেখো, এখানে শূন্য আছে, এখানে শীর্ষমান কই? এখানে। তাহলে দেখো তো, শূন্য থেকে শীর্ষ মানে যাওয়ার জন্য এইটুকু টাইম লাগে না, যেটা হচ্ছে T/4। তাহলে শূন্য থেকে শীর্ষ মানে যেতে টাইম কত? T/4। কারণ দেখো, এই পুরাটার 4/1 হচ্ছে এইটুকু। তাহলে আমাদের সময় কত? সময় হচ্ছে T/4। সময় টি হবে হচ্ছে T/4। দেখো, আমরা টি লাগবে, কোয়েশ্চেনে দেওয়া আছে কম্পাঙ্ক। আমরা জানি কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি? ইনভার্স। তাহলে আমরা এটাকে 1/f লিখতে পারি। তার মানে 1/4 ইন্টু 60। তাহলে এটার অ্যান্সারটা কত আসে? 240-এর 1/240। অ্যান্সার আমাদের আসতেছে 4.167 ইন্টু 10⁻³ সেকেন্ড। তোমাদেরও এটাই আসার কথা। যেহেতু অনেকগুলো প্রবলেম আমরা প্র্যাকটিস করব, তো আমি সাজেস্ট করব তোমরা আমার সাথে ক্যালকুলেটর নিয়ে বসো, ক্যালকুলেট করতে থাকবা। তাহলে দেখবা আমারও যেমন অ্যাকিউরেট হবে, কারণ কোনো ক্যালকুলেশন যদি আমার মিস্টেক হয় তোমরা কারেকশন করে দিতে পারবা, আর তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। তো এই ছিল আমাদের আগের দিনের হোমওয়ার্কটা। চলো আমরা আজকের প্রবলেমে ঢুকবো। তো আজকে দেখো, শুরুতেই আমাদের একটা অনুধাবনমূলক কোয়েশ্চেন, যেটা বারবার বিভিন্ন জায়গায় আসে, যে ডিসি থেকে এসি কেন বিপজ্জনক। অর্থাৎ ভোল্টেজ যদি আমরা সমান ধরি, দেখো ডিসির 220 ভোল্ট আর এসির 220 ভোল্ট, তাহলে এসি কেন বেশি বিপজ্জনক? দেখো তো, ডিসির ক্ষেত্রে আমরা জানি ডিসির 220 ভোল্ট কি সব সময় থাকে কনস্ট্যান্ট, সব সময় সমান। এটা কিন্তু কমা বাড়ার কোনো চান্স নাই। কিন্তু এসির 220 মানে কি? এটা হচ্ছে এসির আরএমএস ভ্যালু। তাহলে এসির 220-এর ক্ষেত্রে 220টা হচ্ছে আরএমএস। তাহলে পিক ভ্যালু কত? তাহলে পিক বা শীর্ষ ভ্যালু হবে হচ্ছে √2 ইন্টু আরএমএস ভ্যালু। তাহলে 220 √2 মান কত আসে? দেখবা 311.13 আসতেছে। তাহলে 311.13 ভোল্ট। দেখো, একটা জিনিস খেয়াল করো, ডিসিটা কিন্তু সবসময় 220-এ ফিক্স থাকতেছে, এটা বাড়ার কমার কোনো সুযোগ নেই। কিন্তু এসিটা 0 থেকে 311-র মধ্যে ভ্যারি করতেছে। তাহলে এসিতে আমি যখন টাচ করব, তখন আমি 311 ভোল্টের কিন্তু শক খাবো।
অর্থাৎ কোনো টাইমে 311 কোনো টাইমে 0 থাকবে, তাহলে এসি অবশ্যই বেশি বিপজ্জনক, কারণ এসি কি শীর্ষ মানটা বেশি প্রোভাইড করতেছে। আর ডিসির ক্ষেত্রে শীর্ষ মান দেখো 220ই আছে, তাহলে এই জন্যই কি এসি বেশি ক্ষতিকারক বা এসি বেশি বিপজ্জনক। এই হচ্ছে রিজন। ওকে, এরপর চলো আমরা আরো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। দেখো শুরুতে আমাদের বলা আছে যে শিলা একটা তড়িৎচালক শক্তি সমীকরণ লেখে যার ই হচ্ছে কত 6 sin 314t। বলা হয়েছে পর্যায়কাল নির্ণয় করো। তোমাদের সমীকরণ মনে থাকার কথা, ই এর সমীকরণ আমরা লিখি এম, যেখানে টা কি শীর্ষ মান, আর এখানে থাকে সাইন ওমেগা টি। তাহলে দেখো ওমেগা টির মান এখানে বলা ভাইয়া কত 314। তাহলে আমাদের গ নাম্বারের জন্য আমরা বলতে পারি ওমেগা টির মান বলা আছে 314টি। দুই পাশ থেকে টি কেটে দাও। ওমেগার সূত্র তোমাদের সবার মনে থাকার কথা 2π/টি, যেখানে ক্যাপিটাল টি হচ্ছে পর্যায়কাল। তাহলে পর্যায়কাল কত আসে 2π কে 314 দিয়ে ভাগ দাও, দেখো তো কত আসে। এটা আমার আসতেছে 0.02 সেকেন্ড। এটা হচ্ছে কি আমাদের যেই তড়িৎচালক বলের সমীকরণটা দেয়া আছে তার পর্যায়কাল। হ্যাঁ আদ্রিতা অ্যান্সার বলছো, খুবই ইজি। কিন্তু দেখো এই সূত্রের এই সমীকরণের সাথে এটা কম্পেয়ার করে আমরা দেখছি ওমেগার মান 314, সেখান থেকে আমরা পর্যায়কাল বের করছি। ঘ নাম্বারে দেখো বলা হয়েছে যে নাবিল কি কথা বলছে, বলছে যে কার্যকর তড়িৎচালক শক্তি 6 ভোল্টের কম হবে। দেখো তো এই যে 6 ভোল্ট যেটা দেয়া সেটা কি, সেটা হচ্ছে ভাইয়া শীর্ষ মান, মানে পিক। আমরা বলতে পারি ই পিক কত, এখানে ই পিক হচ্ছে 6 ভোল্ট। তাহলে কার্যকর বা আরএমএস সেটা কত হবে, আমরা আরএমএস কে হচ্ছে কার্যকর বা ইফেক্টিভ ধরি, সেটা কিন্তু হবে 6/√2, যেটার মান হচ্ছে 3√2। 3√2 কত আসে 4.243 ভোল্ট। তাহলে নাবিল কিন্তু যেটা বলছিল ঠিক বলছিল, কারণ নাবিল বলছে যে 6টা হয়তো পিক হইতে পারে কিন্তু কার্যকর কিন্তু 6 হবে না, কারণ আমরা দেখলাম কার্যকর হচ্ছে 4.24। তাহলে নাবিল সঠিক বলছিল। নাবিল সঠিক বলেছিল। এই চ্যাপ্টার থেকে তোমরা যত কোয়েশ্চেন দেখবা এই চ্যাপ্টারের কোয়েশ্চেন হচ্ছে সবচেয়ে সহজ। যতগুলা চ্যাপ্টার আছে সেকেন্ড পেপারে তার মধ্যে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার হচ্ছে এটা। রিজন হচ্ছে দেখো ঘ নাম্বারের কোয়েশ্চেন গ এর চেয়েও ছোট। আদ্রিতা বলছো 6/√2 রাখলে হবে না। আমরা ফিজিক্সে মনে রাখবা, ম্যাথে হচ্ছে চেষ্টা করা হয় রুট সহ রাখতে, ফিজিক্সে হচ্ছে দশমিকটা রাখা হয়, তাই চেষ্টা করবা দশমিক রাখতে। ওকে, এরপরেরটা দেখো বলা হয়েছে ভাইয়া আমাদের একটা দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ কত দেয়া 40 sin ω t। গ নাম্বারে বলছে উদ্দীপকের আলোকে দিক পরিবর্তী প্রবাহের আরএমএস মান নির্ণয় করো। খুবই সহজ, আরএমএস বের করা লাগবে। এটা কত হবে পিক ভ্যালুকে √2 দিয়ে ভাগ করো। এই সমীকরণে দেখো তো পিক কত দেয়া, পিক দেয়া আছে ভাইয়া 40, পিক দেয়া 40 অ্যাম্পিয়ার। তাহলে আমি যদি 40 কে √2 দিয়ে ভাগ দেই তাহলে অ্যান্সার কিন্তু পাবো 20√2 অ্যাম্পিয়ার। গ নাম্বার হয়ে গেছে। ঘতে দেখো বলছে উদ্দীপকে যখন টাইমকে পর্যায়কাল আকারে দেয়া আছে, টাইম হচ্ছে কত 3t/4, তখন দিক পরিবর্তী প্রবাহের মান শীর্ষ মানের সমান হবে কিনা যুক্তি সহ বিশ্লেষণ করো। তাহলে আসো আমরা সূত্রটা দেখি। আমাদের সমীকরণ আই দেয়া আছে হচ্ছে 40 sin ω t, 40 sin ওমেগার সূত্রটা বসাও, কারণ টাইম হচ্ছে পর্যায়কালে দেয়া 2π/t, পর্যায়কাল হচ্ছে
আর এটা হচ্ছে 3t/4। কাটাকাটি করো, টি টি কাটা, 2 আর 4 কাটলে 2, তাহলে ফাইনালি থাকতেছে 40 সাইন 3π/2। সাইন 3π/2 বা সাইন 270 এর মান কত? -1। তাহলে আমরা এটাকে লিখবো 40 ইন্টু -1 উইচ ইজ -40 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমাদের ঘ নাম্বারের প্রশ্ন ছিল যে টি ইকুয়ালস টু t/4 এর শীর্ষ মানের সমান হয় কিনা। দেখো মানটা কিন্তু আলটিমেটলি সমান 40 আর 40, কিন্তু আমাদের একটা জিনিস অবশ্যই লিখতে হবে, কারণ দিক পরিবর্তী প্রবাহের জন্য কিন্তু দিক অনেক ইম্পর্টেন্ট। তাই তুমি যদি শুধু অ্যান্সারে লিখে দাও যে মান সমান হবে, তাহলে কিন্তু তোমার 1 মার্ক কাটা যাবে। তাই আমাদের অবশ্যই লিখতে হবে মান সমান দিক বিপরীত। দিকের কথাটা অবশ্যই বলা লাগবে, কারণ আমরা এখন এসি কারেন্ট নিয়ে কাজ করতেছি। আদ্রিতা বলছো 28.28 আসে না। আদ্রিতা এটা তো আসবে না, অ্যান্সার আসবে হচ্ছে এই যে এটা -40 আসবে। ঠিক আছে, ওকে। চলো এর পরেরটা আমরা দেখি। এর পরের কোয়েশ্চেনে দেখো কি বলা আছে। বলা আছে একটা এসি উৎসের বিস্তার 220 ভোল্ট। বিস্তার মানে কি ভাইয়া? বিস্তার মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বা পিক ভ্যালু। তাহলে আমরা এটাকে ইএম লিখলাম। কম্পাঙ্ক কত বলা দেখো তো? 50 হার্টজ। তাহলে কম্পাঙ্ক দেয়া আছে 50 হার্টজ। আমরা এরপর আর সামনে আগাইলাম না। গ নাম্বারে দেখো বলা তড়িৎচালক বলের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ কিভাবে বের করি আমরা? আমরা লিখি ভাইয়া ই হচ্ছে ই এম সাইন ওমেগা টি। দেখো তো বিস্তার বা ইএম কত প্রশ্নে দেয়া আছে? 220। তাহলে সরাসরি 220 বসাও। সাইন ওমেগার সূত্র বসাও 2πf ইন্টু টি। দেখো প্রশ্নে এফ দেয়া আছে, এফ যদি এখানে তুমি বসাও, এফ এর মান 50 বসাইলে গুণ করে দেখবা আসে 100πt। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করব? এটাকেই লিখে দিব আমাদের অ্যান্সার। ফাইন, গ নাম্বারটা গেল। হ্যাঁ, তারপর দেখো ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বারে বলছে আমাদের এই যে যেই এসি উৎসটা আছে এটার সাথে একটা 1000 ওহমের হিটার লাগানো হয়েছে। হিটারের রোধ কথা বলা 1000 ওহম হিটার লাগানো হয়েছে। আর ওই হিটারটাকেই, অর্থাৎ 1000 ওহমের হিটারটাকে এরপর খুলে 220 ভোল্টের একটা ডিসিতে লাগানো হয়েছে। অর্থাৎ সিনারিওটা কি দেখো, আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমাদের হচ্ছে কি করছি? প্রথমে হচ্ছে আমি এসিতে লাগাইছি, দ্বিতীয়তে হচ্ছে ডিসিতে লাগাইছি। আসো আমরা ডিসির জন্য শক্তিটা বের করি, কারণ প্রশ্নে বলছে কোন সংযোগে হিটারটি বেশি কার্যকর। হিটার বেশি কার্যকর মানে কি? হিটারের ক্ষমতা কোথায় বেশি, কোথায় ক্ষমতা বেশি। কারণ যেখানে ক্ষমতা বেশি হবে হিটার হচ্ছে বেশি তাপ উৎপন্ন করবে, আর বেশি তাপ উৎপন্ন করাই হচ্ছে হিটারের লক্ষ্য। তাহলে আসো প্রথমে আমরা হচ্ছে ডিসির জন্য ক্ষমতাটা বের করি, পিডিসি। তোমরা চলতরিৎ চ্যাপ্টারে পড়ছো, ক্ষমতার সূত্র হচ্ছে ভাইয়া ভোল্টেজের স্কয়ার বাই রোধ। তাহলে দেখো ডিসির ভোল্টেজ ছিল 220 আর নিচে রোধ কত? 1000। তাহলে 220 স্কোয়ারকে 1000 দিয়ে যদি ভাগ দেই আমাদের আসতেছে 48.4 ওয়াট। তাহলে আমাদের ডিসির জন্য ক্ষমতা বের করা হয়ে গেল। আমরা এখন বের করব এসির জন্য। দেখো তো এসির জন্য আমরা যখন ক্ষমতাটা বের করি পিএসি, আমরা কি করি? ভিআরএমএস কে বসাই, ভিআরএমএস স্কোয়ার বাই আর। ভিআরএমএসটা কি প্রশ্নে বলা আছে? না। দেখো বিস্তার বলা, তাহলে আমাদের কি করতে হবে? বিস্তারকে √2 দিয়ে ভাগ করো।
তাহলে VRMS পাবো আমরা বিস্তার অর্থাৎ 220, যেটাকে √2 দিয়ে ভাগ করো, তারপর স্কোয়ার করো, নিচে 1000 দিয়ে ভাগ দাও। তোমরা এটার মান ক্যালকুলেট করলে দেখবা আসে 24.2 ওয়াট। তাহলে প্রথমটা আসলো বা ডিসি আসলো 48.4, এসি আসলো 24.2। এখন তো আমাদের জন্য ডিসিশন নেওয়া খুবই ইজি, কারণ আমরা জানি হিটার কার্যকর হবে বা হিটার ভালো কাজ করবে যখন ক্ষমতা বেশি। তাহলে আমরা অ্যান্সারে বলবো সুতরাং ডিসিতে বেশি কার্যকর, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সবাই একটু বলো তো যে অ্যান্সারটা মিলছে কিনা। অবশ্যই সবাই ক্যালকুলেট করবো আমার সাথে সাথে, কারণ সব সময় যে আমার ক্যালকুলেশন ঠিক হবে এমন কিন্তু না। তো আশা করি আমরা সবাই এটা বুঝছি। চলো আমরা এর পরের কোয়েশ্চেনে যাই। দেখো এর পরের ট্রান্সফরমার রিলেটেড কোয়েশ্চেন বলা হয়েছে, একটা ট্রান্সফরমারে 220 ভোল্ট দেয়া হয়েছে। তার মানে 220 ভোল্টটা কি প্রাইমারির ভোল্টেজ, 2200 ভোল্ট পাওয়া গেছে, তার মানে সেকেন্ডারির ভোল্টেজ কত 2200। বলা হয়েছে ট্রান্সফারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, তার মানে এনপি বলা 500, রোধ বলা আছে 0.5 ওহম। গ নাম্বারে বলছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বের করো, মানে এনএস বের করো। তোমাদের সবার সূত্র মনে থাকার কথা ভাইয়া, এনএস বাই এনপি কত, এনএস বাই এনপি হচ্ছে ইএস বাই ইপি। তাহলে এনএস কত আসবে, দেখো ইএস এর মান হচ্ছে 2200, ইপির মান 220, এনপির মান হচ্ছে 500। এইটা যদি ক্যালকুলেটরে ইনপুট দাও দেখবা অ্যান্সার আসে 5000। খুবই ইজি জিনিস। আচ্ছা মিম বলছে একটু ধীরে লিখতে, হ্যাঁ শিওর আপু, আমি আর একটু স্লো লিখবো। ঘ নাম্বারে বলছে দেখো উদ্দীপক অনুসারে এই যে দুইটা কুণ্ডলী আছে, মুখ্য আর গৌণ কুণ্ডলী, এই দুইটার রোধের অনুপাত বের করা যাবে কিনা। রোধের অনুপাত বের করতে বলছে, খুব বেশি কঠিন কিছু না, আমরা চাইলেই এটা সলভ করতে পারবো। আসো আমরা ঘ নাম্বারটা করার চেষ্টা করি। এটার জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব ভাইয়া, তোমরা সবাই জানো আমরা যে ট্রান্সফরমার নিয়ে কাজ করি, আদর্শ ট্রান্সফরমার, এটাই কি হয়, এটাই কিন্তু ক্ষমতা কনস্ট্যান্ট থাকে। চলতরিৎ চ্যাপ্টারে আমরা সবাই ক্ষমতার সূত্র পড়ছি, ভোল্টেজ স্কোয়ার বাই রোধ। সেম এখানেও ভোল্টেজ স্কোয়ার বাই রোধ। রোধের অনুপাত বের করতে হবে, তার মানে আমরা আরপি ইস টু আরএস বের করব। দেখো আরপি কে উপরে নেই, ইপি স্কোয়ার বাই ইএস স্কোয়ার সমান কি আরপি বাই আরএস। তাহলে ফাইনালি আরপি বাই আরএস কত আসে, ইপি, ইপির মান 220, ইএস এর মান 2200, তাহলে 220 বাই 2200 পুরাটার স্কোয়ার, কাটাকাটি করলে দেখবা 1/100 আসে। তাহলে আরপি ইস টু আরএস হচ্ছে 1:100। এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার 1:100। হ্যাঁ আশেষ বলছো, সারা বলছো আজকে কি চ্যাপ্টার 5 এর লাস্ট ক্লাস। হ্যাঁ আজকে আমরা এই চ্যাপ্টারের যাবতীয় সব কোয়েশ্চেন সলভ করব, তাইলে আমাদের এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। 1/100 আসছে আমাদের অ্যান্সার। তাহলে চলো আমরা এর পরেরটা সলভ করি। দেখো এইটা একটু কিন্তু বুঝার মতো কোয়েশ্চেন, এটার জন্য আমাদের একটু মাথা খাটাইতে হবে। দেখো আমাদের বলা আছে যে একটা বিদ্যুৎ উৎপাদনকারী কুণ্ডলীর কৌণিক বেগ বা ওমেগা কত বলা আছে 6.28, এটা হচ্ছে ওমেগা বলা 6.28। ঘ নাম্বার কোয়েশ্চেনে বলছে যে কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের মান, চৌম্বক ফ্লাক্স কোনটা, চৌম্বক ফ্লাক্স হচ্ছে ফাই, এবং কুণ্ডলীতে আবিষ্ট ভোল্টেজের মান মানে ই, দুইটা কি একই সময়ে সর্বোচ্চ হবে কিনা নির্ণয় করতে বলা হয়েছে।
তোমাদেরকে একটু মনে করায় দিই ভাইয়া, ফাই এর সূত্রটা কিন্তু ছিল চৌম্বক ক্ষেত্র আর ক্ষেত্রফলের ডট গুণ, অর্থাৎ আমরা যেটাকে লিখতাম বি এ কজ থিটা, এরকম লিখতাম। এখন তুমি চিন্তা করো, আমরা কস থিটাকে রিপ্লেস করে লিখব বি এ কজ ওমেগা টি। এখন একটু চিন্তা করো তো ভাইয়া, ফাই যখন ম্যাক্সিমাম হবে, প্রশ্নে কিন্তু বি এ দুইটাকে কনস্ট্যান্ট করে দিছে, পুরাটা কিন্তু কজের উপর নির্ভর করে, রাইট? তাহলে ফাই ম্যাক্সিমাম হবে কখন? আমরা লিখতে পারি ফাই ম্যাক্স কখন, যখন কজ ওমেগা টি ম্যাক্সিমাম হবে। কজ ওমেগা টির ম্যাক্সিমাম মান কত আমরা সবাই জানি 1। তাহলে ফাই ম্যাক্স হবে যখন কজ ওমেগা টির মান হবে 1। বলতো কজের মান কখন 1 হয়? যখন কোণের মান 0 হয়, অর্থাৎ ওমেগা টি হবে 0। দেখো তো তাহলে টি কত? টি আসবে কিন্তু ভাইয়া 0 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি টি ইকুয়ালস টু 0 সময়ে চৌম্বক ফ্লাক্স হবে ম্যাক্সিমাম। এই গেল আমাদের প্রথম পার্টটা। আসো ভাইয়া দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টে আমরা ভোল্টেজের সূত্র জানি, ই ইকুয়ালস টু ই এম সাইন ওমেগা টি। দেখো তো ভাইয়া, ই কখন বা ভোল্টেজ কখন ম্যাক্সিমাম হয়? যখন সাইন ওমেগা টি ম্যাক্সিমাম হয়। অর্থাৎ আমরা এখানে লিখব ই ম্যাক্স যখন সাইন ওমেগা টি হবে ম্যাক্সিমাম, যার মান হচ্ছে 1। সাইন কখন ম্যাক্সিমাম হয়? যখন কোণের মান হয় 90 ডিগ্রি বা π/2। এখন তুমি ওমেগার মান 6.28 যদি বসাও, 6.28 টি সমান হচ্ছে π/2, তাহলে দেখবা টি এর মান তুমি পাচ্ছ 0.25 সেকেন্ড। দেখো প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা একই সময়ে দুইটা সর্বোচ্চ পাবো কিনা, কিন্তু আমরা অলরেডি দেখলাম যে দুইটার সময় কিন্তু সমান হচ্ছে না। এইটা T1, এইটা T2, T1 T2। তাহলে আমরা লিখব T1 নট ইকুয়ালস টু T2, সুতরাং একই সময়ে পাবো না। এই হচ্ছে আমাদের অ্যান্সার, সর্বোচ্চ একই সময়ে হবে না। হ্যাঁ অঙ্কিতা, এই চ্যাপ্টারের ম্যাথ আসলে খুবই ইজি। এই চ্যাপ্টার থেকে দেখবা ঘুরে ফিরে 90% কোয়েশ্চেন ট্রান্সফরমার থেকেই হয়। আচ্ছা এরপরেরটা চলো, পরেরটা কি বলছে? বলছে যে একটা ট্রান্সফরমারে প্রবাহ মাত্রা হচ্ছে 5 sin 100 পাই টি, এর গৌণ কুণ্ডলিতে প্রাপ্ত ক্ষমতা 150 ওয়াট, গৌণ কুণ্ডলীর রোধ 20 ওহম। গতে বলছে মুখ্য কুণ্ডলিতে কার্যকর প্রবাহ মাত্রা নির্ণয় করো। দেখো মুখ্য কুণ্ডলিতে এটা হচ্ছে 5, ম্যাক্সিমাম হচ্ছে 5, তাহলে কার্যকর প্রবাহ মাত্রা আইআরএমএস কত হবে? আইআরএমএস হবে ম্যাক্সিমামকে √2 দিয়ে ভাগ দাও, অর্থাৎ আমরা 5 কে √2 দিয়ে ভাগ দিব, হ্যাঁ 3.536 অ্যাম্পিয়ার। এই হচ্ছে প্রথমটা। গ নম্বরে দেখো বলছে উদ্দীপকের সাহায্যে ট্রান্সফরমারের প্রকৃতি নির্ণয় করো, মানে ট্রান্সফরমারটা স্টেপ আপ হবে নাকি স্টেপ ডাউন হবে, এটা আমাদের ডিটারমাইন করতে হবে কারেন্টের ভ্যালু দিয়ে। দেখো তো গৌণ কুণ্ডলীর জন্য ক্ষমতা বলা, রোধ বলা, তাহলে আমরা গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে বলতে পারি না পিএস সমান আইএস স্কোয়ার ইন্টু আর। তাহলে আইএসটা কত হবে? √PS/r। তাহলে √PS হচ্ছে 150, আর হচ্ছে 20, তাহলে আইএস হচ্ছে √150/20, 2.739 অ্যাম্পিয়ার। 2.739।
এখন চিন্তা করো, আমরা কম্পেয়ার করব কারেন্টের সাথে কারেন্টের। দেখো আমরা আইপি পাইছিলাম কত, 3.53। আইপি ছিল বড়, আইএস ছিল ছোট, অর্থাৎ আমরা বলতে পারি আইপি গ্রেটার দেন আইএস। তাহলে ভোল্টেজের ক্ষেত্রে কি হবে, ভোল্টেজটা কিন্তু প্রাইমারিতে ছোট হবে, ভিপি লেস দেন ভিএস। দেখো সেকেন্ডারিতে যখন ভোল্টেজ বেশি হয় আমরা ওইটাকে কি বলি, আমরা ওইটাকে বলি স্টেপ আপ, আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী, স্টেপ আপ ট্রান্সফরমার, যেটার বাংলা নাম হচ্ছে আরোহী। অর্থাৎ সেকেন্ডারি কুণ্ডলীতে ভোল্টেজের মান বাড়বে, স্টেপ আপ হবে। আই যেহেতু বেশি প্রাইমারিতে, তাহলে ভোল্টেজ হবে কম। ওকে, এরপরেরটা আসো। এইখানে দেখো একটা ফিগার দিয়ে প্রাইমারি কুণ্ডলীর কারেন্টটা বলা আছে, প্রাইমারি কুণ্ডলীর কারেন্ট একটা ফিগার দিয়ে দেয়া আছে। তাহলে আমরা প্রাইমারি কুণ্ডলীর জন্য বলতে পারি না ম্যাক্সিমাম বা আই নটটা বলা 2 অ্যাম্পিয়ার। তাহলে এই গ্রাফটার সমীকরণ এমন হবে না, 2 সাইন ওমেগা টি অ্যাম্পিয়ার। কারণ কি, এটা হচ্ছে একটা সাইন গ্রাফ। গ নম্বরে বলছে চিত্রানুযায়ী 7.5t/4 সময় তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। এটা আমরা অলরেডি একবার এরকম সলভ করছি, আসলে আমরা এটা করি। তাহলে আই হচ্ছে কত, 2 ইন্টু সাইন ওমেগার ভ্যালু 2π/t আর টাইমের ভ্যালু হচ্ছে 7.5t/4। কাটাকাটি করলে টি আর টি কাটা, 2 দিয়ে 4 কে কাটলে 2, তার মানে 2 সাইন 7.5π/2। তাহলে এটার অ্যান্সারটা কত আসে, হ্যাঁ -√2 আসে, -√2 বা -1.414 অ্যাম্পিয়ার। এই হচ্ছে প্রথমটার অ্যান্সার। ঘ নম্বরে বলছে ট্রান্সফরমারটির গৌণ কুণ্ডলীতে 140 ওয়াট ক্ষমতা পেতে, ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীতে 140 পেতে চাই, কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, মানে হচ্ছে টার্ন সংখ্যার অনুপাতটা কেমন হবে। দেখো গৌণ কুণ্ডলীর রোধ বলা আছে, গৌণ কুণ্ডলীর রোধ, আমরা যদি গৌণ কুণ্ডলীতে প্রবাহ বের করি খুবই ইজি, যেটা আমরা একটু আগেই করছি। গৌণ কুণ্ডলীর প্রবাহ কত হবে, √PS/RS, আগের ম্যাথেই সলভ করছি। তাহলে √140 আর নিচে হচ্ছে 17.5। এইটা দেখলে সলভ করবা আসে 2√2 অ্যাম্পিয়ার। আমি একটু চেক করে নেই, হ্যাঁ 2√2 অ্যাম্পিয়ার। আদ্রিতা বলছো সেকেন্ডারি কুণ্ডলীতে কারেন্ট হচ্ছে 2√2 অ্যাম্পিয়ার। দেখো তো প্রাইমারি কুণ্ডলীতে কারেন্টের আরএমএস ভ্যালুটা কত, প্রাইমারি কুণ্ডলীর ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 2, তাহলে প্রাইমারি কুণ্ডলীতে আরএমএসটা কত হবে, 2/√2 হুইচ ইজ √2 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের কি হইলো, প্রাইমারি কুণ্ডলীতে কারেন্ট আসলো। এরপরে বাকি কাজ আমরা হচ্ছে কি করব, এখন আমাদের কাজ হচ্ছে নাম্বার অফ টার্নের অনুপাত বের করব। দেখো NP/NS, NP/NS মানে কি, IS/IP। IS এর মান 2√2, IP এর মান শুধু 2, তার মানে অ্যান্সার হচ্ছে 2। তাহলে দেখো আমাদের কি করতে হবে, প্রাইমারি কুণ্ডলীতে পাক সংখ্যা ডাবল রাখতে হবে। তাহলে আমরা অ্যান্সার লিখব NP/NS সমান হচ্ছে 2:1 করতে হবে, অর্থাৎ এই ট্রান্সফরমারটা হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে এটা হবে কি, স্টেপ ডাউন অথবা অবরোহী ট্রান্সফরমার। তাহলে আমরা লিখব যে ট্রান্সফরমারটাকে স্টেপ ডাউন হইতে হবে আর পাক সংখ্যার অনুপাত হইতে হবে NP/NS সমান 2:1। মুনতাহা বলছো গ নং এ আমার ক্যালকুলেটরে ডিফারেন্ট আসে,
গ নঙে ক্যালকুলেটরে ডিফারেন্ট আসে, রিজন হচ্ছে তুমি ক্যালকুলেটরকে রেডিয়ান মুডে নাও নাই। তুমি যদি ডিগ্রি মুডে পাই লিখে দাও তাহলে অ্যান্সার ভুল আসবে। ডিগ্রি মুডে হিসাব করতে হইলে পাইয়ের জায়গায় 180 বসাইবা, তাইলে অ্যান্সার ঠিক হবে। হ্যাঁ আসে, সেই চ্যাপ্টার থেকে সবসময়ই ম্যাথ আসে, এই চ্যাপ্টার থেকে সবসময়ই ম্যাথ আসে। মালিয়া বলছো পাইয়ের মান কেন 180 ধরা হয়েছে, 3.1416 কেন ধরা হয় নাই? রিজন হচ্ছে কোণের ক্ষেত্রে, মনে রাখবা কোণের ক্ষেত্রে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। এটা কিন্তু আমাদের নর্মাল বীজগণিত নাই। নর্মাল বীজগণিতে আমরা পাইয়ের মান 3.1416 ইউজ করি। কোণের ক্ষেত্রে এখানে যেহেতু এটা কোণ, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, এই জন্য আমরা পাইয়ের জায়গায় 180 বসাইছি। ওকে, এরপরে দেখো আমরা এখন অ্যাডমিশনের কোয়েশ্চেনে অলরেডি ঢুকে গেছি। দেখবা তোমরা এই টাইপের অ্যাডমিশনের কোয়েশ্চেন কত ইজি। তোমাদের একটু রিমাইন্ডার দিয়ে দেই, তোমাদের দেখে মনে হইতে পারে ভাইয়া রিসেন্ট সাল নাই কেন। রিজন হচ্ছে রিসেন্ট গত 5-6 বছরে কিন্তু এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে ছিল না। আর তোমরা দেখবা বিগত তার আগে অর্থাৎ 19, 18, 17 সবসময় কিন্তু এটা থেকে কোয়েশ্চেন আসতো। দেখো বলা হয়েছে একটি আরোহী ট্রান্সফরমারে 220 ভোল্ট থেকে 2000 ভোল্ট পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে ই প্রাইমারি, 2000 ভোল্ট হচ্ছে কি ই সেকেন্ডারি। বলা হয়েছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 300, তার মানে এন প্রাইমারি বলা আছে। আর মুখ্য কুণ্ডলীর রোধ কত বলা, 0.5 ওহম। বলা হয়েছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মানে এনএস বের করো, আর রোধ তার মানে আরএস বের করো। আমাদের প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই করা প্রশ্নে কি কি দেয়া আছে, আমার কি কি বের করা লাগবে। দেখো প্রথমে আমরা যদি এনএস বের করতে চাই, আমাদের সূত্র হচ্ছে ভাইয়া এনএস বাই এনপি সমান কত, ইএস বাই ইপি। ইএস এর মান কত 2000, ইপির মান কত 200। তাহলে এনএস এর মান কত হবে, এখানে আসবে 10, 10-এর সাথে এনপি গুণ করো, তার মানে 300, হুইচ ইজ 3000। প্রথম পার্ট হইল। সেকেন্ড পার্টে দেখো বলছে রোধ বের করো। রোধ বের করার জন্য সূত্র কি, যেটা আমরা একটু আগে অ্যাপ্লাই করছি ভাইয়া, ক্ষমতা সমান, তার মানে প্রাইমারির ক্ষমতা সমান হবে সেকেন্ডারির ক্ষমতা। তাহলে দেখো ইপি স্কোয়ার বাই আরপি সমান হচ্ছে ইএস স্কোয়ার বাই আরএস। শুধু আরএসটা বের করা লাগবে, তাহলে আরএস হচ্ছে ইএস স্কোয়ার বাই ইপি স্কোয়ার ইন্টু আরপি। ইএস কত 2000, নিচে হচ্ছে 200 পুরাটার স্কোয়ার ইন্টু আরপি কত 0.5। এখন যদি এখানে কাটাকাটি করো 10-এর স্কোয়ার মানে 100 ইন্টু 0.5, গুণ করলে দেখবা আসে 50 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের আরএস এর, সরি অ্যাম্পিয়ার না, 50 ওহম। আমরা তো রোধ বের করছি, 50 ওহম হচ্ছে অ্যান্সার। ইমরানুল বলছো সেকেন্ড পার্টেরটা কি পি ইন সমান পি আউট দিয়ে বের করে দেখাইতে হবে? অ্যাকচুয়ালি একটা লাইন এক্সট্রা লিখলে একটু ভালো, তার মানে টিচার বুঝতেছে তুমি জানো যে আসলে ট্রান্সফরমারের ক্ষমতা সমান থাকে। কিন্তু আমি বলি তোমরা চাইলে এই সূত্র থেকেও শুরু করতে পারবা, কোনো অসুবিধা নাই এখানে। তোমরা যদি চাও এই সূত্র শুরু করতে পারো, এই সূত্র থেকেও শুরু করা যাবে, টেনশনের কিছু নাই। মিম বলছো কার্যকরের জায়গায় সুস্থ বললেও কি এমনে করব? তোমার কোয়েশ্চেনটা ঠিক বুঝতে পারি নাই মিম, একটু যদি ক্লিয়ার করে বলতা তাইলে বুঝতে ভালো হইতো। সুমাইয়া বলছে 180 দিলেও হইতেছে না আগেরটায়। দেখো তো তুমি এখানে জাস্ট মান বসাও, আমি ক্যালকুলেট করতেছি।
2 ইন্টু সাইন 7.5 ইন্টু 180/2। আমার তো সেম আসতেছে আপু, তুমি একটু চেক করো তোমার ক্যালকুলেটরটা রিসেট করে তারপর মান বসাও, দেখবে অ্যান্সার মিলবে। আর খেয়াল রাখো এখানে 7.5, এটা কিন্তু 7 ইন্টু 5 না, এটা কিন্তু 7.5, ঠিক আছে, 7.5। ওকে, তাহলে আমাদের এটাও সলভ হইলো। চলো আমরা এরপরে সামনে দেখি। দেখো এখানে কি বলা, একটা স্টেপ আপ ট্রান্সফরমারে 100 ভোল্ট সরবরাহ করে, আমরা সরবরাহ করছি 100, তার মানে ইপি হচ্ছে 100। মনে রাখবা যেটা সরবরাহ করা হয় সেটা হচ্ছে প্রাইমারি, যেটা অর্জন করা হয় বা গ্রহণ করা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি। অর্থাৎ যেটা আমরা সরবরাহ করব, কোয়েশ্চেনে দেখবা বলা থাকবে সরবরাহ অথবা দিব, সেটা হবে কি প্রাইমারি। যেটা গ্রহণ করব, গ্রহণ অর পাবো, সেটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে দেখো আমাদের প্রাইমারি দেয়া আছে কত, প্রাইমারি দেয়া আছে হচ্ছে 100 ভোল্ট, আর 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া গেল। দেখো পাওয়া গেছে 2 অ্যাম্পিয়ার, তার মানে এটা কি, এটা হচ্ছে সেকেন্ডারি। এই কোয়েশ্চেনে দেখো সবচেয়ে বেশি ভুল যেটা হয়, একই লাইনে আমরা মনে করি এটাও প্রাইমারি এটাও প্রাইমারি, কিন্তু এটা কি সেকেন্ডারি, কারণ পাইছি আমরা পাইছি যেটা সেটা সেকেন্ডারি। বলা হয়েছে মুখ্য আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 1:2, তার মানে এনপি বাই এনএস কত ভাইয়া, 1:2। তবে গৌণ কুণ্ডলীর প্রাপ্ত ভোল্টেজ, তার মানে ইপি বের করো, সরি ইএস বের করো, আর ট্রান্সফরমারের ক্ষমতা মানে পাওয়ার বের করো। দেখো সূত্র আমরা যেটা জানি, এন এর সাথে কি হবে, এনপি বাই এনএস হবে ইপি বাই ইএস। তাহলে কোনাকুনি গুণ করো, ইএস কে এই পাশে আনো, 2 কে ওই পাশে নাও, 2 ইপি। তাহলে 2 ইপি করলে এটা আসবে 200 ভোল্ট। সেকেন্ড পার্টে দেখো ট্রান্সফরমারের ক্ষমতা। ট্রান্সফরমারের ক্ষমতা আমরা কিভাবে বের করি, যে কোনো একটা থেকে করব। আমাদের দেখো সেকেন্ডারির ভোল্টেজ আছে, সেকেন্ডারির প্রবাহ আছে, তাহলে আমরা সেকেন্ডারির ভোল্টেজ আর সেকেন্ডারির প্রবাহ যদি গুণ করি, তাহলে 200 ইন্টু 2, হুইচ ইজ 400 ওয়াট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে খেয়াল রাখা লাগবে, যেটা খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে, আমরা যদি এখানে আইপি ধরতাম তাহলে কিন্তু অ্যান্সার ভুল আসতো, অবশ্যই খেয়াল রাখা লাগবে। হ্যাঁ মিম বলছো কার্যকরের জায়গায় সুষ্ঠু বললেও কি এমনিই করব, √2 দিয়ে ভাগ। কার্যকর মানে হচ্ছে আমরা যেটা আরএমএস পাবো, কার্যকর বা ইফেক্টিভ সেটা হচ্ছে আরএমএস, সেটা হচ্ছে সুষ্ঠু। আর শীর্ষ মান বা মূল মান সেটা হচ্ছে কি বিস্তারটা। তার মানে মিম যেটা বলছো ঠিক বলছো। ওকে, এরপর দেখো সামনে আমরা দেখি কি বলছে, একটা ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা প্রাথমিক কুণ্ডলীর 275 গুণ। তার মানে বলা আছে গৌণর পাক সংখ্যা প্রাথমিকের 275 গুণ। জিনিসটা এরকম বলা, 275 গুণ, এটাকে আমরা সর্ট আউট করলাম। তারপরের পার্টে ট্রান্সফরমারের প্রাথমিক কুণ্ডলীতে বিভব, তার মানে ইপি হচ্ছে 110, প্রাথমিকে বিভব কত 110, গৌণ কুণ্ডলীতে বিভব কত বের করতে হবে। আসো গৌণ কুণ্ডলীর বিভবটা বের করি আগে। এখান থেকে আমরা এটাকে বলতে পারি ইএস বাই ইপি। তাহলে ইএস কত হবে 275 ইন্টু ইপি কত, ইপি হচ্ছে 110। তাহলে এটা যদি গুণ করি আমার আসতেছে 30250 ভোল্ট। আমরা কিলো ভোল্টে নিয়ে নেই 30.25 কিলো ভোল্ট। প্রথম পার্টটা গেল, আবিষ্ট বিভব বা সেকেন্ডারিতে বিভব। আবিষ্ট বিভব বললো সেকেন্ডারি।
1000 ওহমের একটি রোধ গৌণ কুণ্ডলীতে সংযুক্ত করলে বিদ্যুৎ প্রবাহের মান, অর্থাৎ আর এর মান বলা আছে, গৌণ কুণ্ডলীতে বিদ্যুৎ বের করা লাগবে। আইএস কত হবে? ইএস বাই আর। তাহলে ইএস ছিল হচ্ছে 30250, আর এর মান হচ্ছে 1000, তাহলে এটা পাচ্ছি 30.25 অ্যাম্পিয়ার। তাহলে বিদ্যুৎ প্রবাহ হইল 2 নাম্বারটা। 3 নম্বরে বলছে বৈদ্যুতিক ক্ষমতা নির্ণয় করো। তাহলে বৈদ্যুতিক ক্ষমতা যদি বের করি, পিএস কত হবে? আইএস স্কোয়ার ইন্টু আর। তাহলে 30.25 স্কোয়ার ইন্টু 1000 ওয়াট। 30.25 তার স্কোয়ার হচ্ছে 915। এই 1000কে আমরা ভাগ দিয়ে কিলোতে নিয়ে যাই। হ্যাঁ, 915.0625 কিলোওয়াট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা একেবারে কিলোওয়াটে নিয়ে গেছি। যেহেতু অ্যান্সার অনেক বড়, তাই শুধু শুধু ওয়াটে রাখার চেয়ে কিলোওয়াটে নেওয়াটা অনেক বেটার। ওকে, এরপরেরটা দেখো, বলা হয়েছে একই টাইপের কোয়েশ্চেন, একটা ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা প্রাথমিক কুণ্ডলীর 275 গুণ, অর্থাৎ সেম ডেটা, এনএস বাই এনপি হচ্ছে 275। প্রাথমিক কুণ্ডলীতে বিভব হচ্ছে 100, তাহলে ইপি হচ্ছে কত? 100। গৌণ কুণ্ডলীতে বিভব কত? তার মানে আমাদের সেম একইভাবে ইএসটা বের করা লাগবে। তাহলে ইএস এখানে হবে 275 ইন্টু ইপি কত? 100। আমরা কিলোভোল্টে আবার নিয়ে যাই, 27.5 কিলোভোল্ট। তাহলে আমাদের প্রথমটা সলভ হইল। দ্বিতীয় পার্টে বলছে গৌণ কুণ্ডলীর বিদ্যুৎ যদি 50 হয়, তাহলে প্রাথমিক কুণ্ডলীর বিদ্যুৎ কত? গৌণ কুণ্ডলীতে বিদ্যুৎ ছিল 50 মিলি অ্যাম্পিয়ার, তাহলে প্রাথমিক কুণ্ডলীতে বিদ্যুৎ কত? তাহলে এটার জন্য হচ্ছে আমরা বিভবের সাথে সূত্র সম্পর্ক বসাই। প্রাথমিক কুণ্ডলীর আইপি বাই আইএস কত? আইপি বাই আইএস হচ্ছে ইএস বাই ইপি। তাহলে আইপি কত আসতেছে? দেখো, ইএস বাই ইপির মান ছিল কিন্তু 275। তাহলে আমি কষ্ট করে আবার মানগুলো না বসায় সরাসরি 275 বসাবো। 275 ইন্টু 50 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 50 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে আইপি ফাইনালি কত আসে? 13.75 অ্যাম্পিয়ার আসার কথা। একটু জানাও তো সেম আসে কিনা। হ্যাঁ, 13.75 অঙ্কিতা বলছো, জোয়াইরা বলছো, সুমায় বলছো ফাইনাল এফআরসির আর দুইটার ক্লাস টাইম কাছাকাছি। তোমার জন্য আমার সাজেশন থাকবে, তোমার যদি সিলেবাস কমপ্লিট হয়ে থাকে তাহলে তুমি এফআরসি করতে পারো, দ্রুত সলভ হয়ে যাবে। আর যদি সিলেবাসে বাকি থাকে তাহলে এই ক্লাস করবা, শেষে তুমি হচ্ছে সিলেবাস পুরা কমপ্লিট হওয়ার পর এফআরসির রেকর্ডিং দেখবা। ঠিক আছে? আচ্ছা, আশিক বলছো বুঝতে পারো নাই। দেখো আশিক, কেন বুঝো নাই? পাক সংখ্যার অনুপাত দেয়া 275, তাহলে আমরা ট্রান্সফরমারের সূত্র ইউজ করছি এন সমানুপাতিক ই এরটা, সেখান থেকে আমরা ইএস বের করছি সেকেন্ডারির জন্য ভোল্টেজ। তারপর আমাদের বলছে প্রাথমিকের প্রবাহ বের করো। প্রাথমিকের প্রবাহের জন্য সূত্র কি? আই হচ্ছে ই এর অপোজিট, তাহলে আইপি বাই আইএস হবে ইএস বাই ইপি। সেখান থেকে আমরা মান জাস্ট বের করছি। ওকে, চলো এর সামনেরটা দেখি আমরা। দেখো, বলা হয়েছে আমাদের একই টাইপের যে কোন সংযোগটি বেশি কার্যকর সেই টাইপের কোয়েশ্চেন। একটা 100 ওহম রোধের হিটার, তাহলে রোধ দেয়া আছে 100 ওহম, 160 ভোল্ট 50 হার্টজ কম্পাঙ্কের এসি উৎস। দেখো তো, একটা বৈদ্যুতিক হিটার এসির 160 ভোল্ট বলা, তার মানে এটা কি আমরা আরএমএস ধরবো
নাকি পিক ভ্যালু ধরবো? কোয়েশ্চেনে যেহেতু কিছু বলা নাই তাহলে আমরা ধরবো আরএমএস। তাহলে এটাকে আমরা ধরবো কি ইআরএমএস। আমরা জানি কোয়েশ্চেনে যদি পিক ভ্যালু ধরতে বলে তাহলে বলে দিবে যে শীর্ষমান বা বিস্তার, এখানে কিছু বলে নাই, তার মানে আমরা আরএমএস ধরলাম। আরএমএস দেওয়া আছে 160 ভোল্ট, আর ডিসি কত বলা 120 ভোল্ট। আমাদের প্রথমে বলছে এসি এসি উৎসের গড় ভোল্টেজ বের করো, তার মানে ই অ্যাভারেজ বের করো। ই অ্যাভারেজের সূত্রটা একটু সবাই মনে করো তো। তোমাদের কি মনে আছে? ই অ্যাভারেজের সূত্র হচ্ছে 2/পাই ই ম্যাক্স। এই সূত্রটা কিন্তু সবার মনে থাকার কথা, এই সূত্রটা কিন্তু সবার মনে থাকার কথা। ই অ্যাভারেজ হচ্ছে 2/পাই ইন্টু ই ম্যাক্স। তাহলে দেখো ই ম্যাক্স এর মানটা কত? ই ম্যাক্স এর মান কিন্তু আমরা জানি ই আর এম এস এর √2 গুণ। তাহলে ই ম্যাক্স এর মান হবে 160 √2। তাহলে এখান থেকে আসতেছে 144 ভোল্ট। এটা হচ্ছে কত? ই অ্যাভারেজ। তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার গেল, গড় ভোল্টেজ বের করো বা অ্যাভারেজটা হইল। 2 নম্বরে বলছে কোন সংযোগটা বেশি কার্যকর হবে। তাহলে আমরা একইভাবে কি করব, আগে ডিসির পাওয়ার বের করব, পরে এসির পাওয়ার বের করব। আসো, পাওয়ার অফ ডিসি কত হবে? ভিডিসি স্কোয়ার বাই আর। ভিডিসি কত? 120, আর কত? 100। তাহলে এটা দেখবা আসে 144 ওয়াট। এরপর আসো এসির জন্য। এসির ক্ষেত্রে দেখো আরএমএসটাই দেয়া আছে, তাহলে পি অফ এসি কত হবে? ই আরএমএস তার স্কোয়ার বাই আর। যদি ম্যাক্সিমাম থাকতো বা বিস্তার থাকতো আমরা √2 দিয়ে ভাগ করতাম, তারপর এখানে বসাইতাম। তাহলে দেখো এখন হচ্ছে আমরা আরএমএস এর মানটা বের করি। 160 স্কোয়ার বাই 100, এটা দেখবা আসে 256 ওয়াট। অঙ্কিতা বলছো বুঝো নাই, অসুবিধা নাই, আমি বুঝাই দিচ্ছি। দেখো এসির পাওয়ারটা ডিসির পাওয়ারের চেয়ে বেশি, তাহলে আমরা লিখব যেহেতু পাওয়ার অফ এসি গ্রেটার দেন পাওয়ার অফ ডিসি, সুতরাং এসি বেশি কার্যকর। ওকে, আমরা একটু সামারি করি। দেখো অ্যাভারেজ পাওয়ারের জন্য একটা সূত্র আছে, যেই সূত্রটা আমি তোমাদেরকে বলবো মনে রাখতে। সূত্রটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার আমরা পাই বা অ্যাভারেজ ভোল্টেজ আমরা পাই, সরি, অ্যাভারেজ ভোল্টেজ বা অ্যাভারেজ কারেন্ট আমরা পাই ম্যাক্সিমামকে 2/পাই দিয়ে গুণ করে। এখন দেখো 2/পাই সংখ্যাটা তো কনস্ট্যান্ট, সেটা সেটার মতোই আছে। আর ম্যাক্সিমাম আমরা কিভাবে পাই? আরএমএস কে √2 দিয়ে গুণ করে। দেখো আরএমএস বলা 160, তাহলে আরএমএস কে আমরা যখন √2 দিয়ে গুণ করছি আমি পাইছি ম্যাক্সিমাম। এরপর এই জিনিসটা ক্যালকুলেট করে 144 আসছে অ্যান্সার। আর এরপর বলছে ডিসির পাওয়ার, পাওয়ারের জন্য আমাদের যে সূত্র ভোল্টেজের স্কোয়ার বাই রোধ, সেখান থেকে ডিসির পাওয়ার বের করছি। এসির পাওয়ারের জন্য দেখো ভোল্টেজ আরএমএস এর স্কোয়ার বাই রোধ, তাহলে আমরা এখানে আরএমএস বসাবো, সেখান থেকে পি এসি পাইছি। যেহেতু এসির পাওয়ার বেশি তাই এসি বেশি কার্যকর। আলিদ বলছো পঞ্চম অধ্যায়ে আর কয়টা ক্লাস আছে? এটাই পঞ্চম অধ্যায়ের লাস্ট ক্লাস। আচ্ছা, মেঘা বলছো কখন √2 দিয়ে ভাগ করব? খুবই ভালো কোয়েশ্চেন। সুমাইয়া বলছো √2 দিয়ে গুণ কেন করছি? দেখো আপু, তোমাদেরকে আমি একটা সূত্র মনে করায় দেই। আরএমএস এর সূত্রটা এরকম ছিল না, ই ম্যাক্স বাই √2। এই সূত্রটা তো ছিল, রাইট? আরএমএস আমরা পাইতাম ই ম্যাক্সিমামকে √2 দিয়ে ভাগ করে। তাহলে ই ম্যাক্স কিভাবে পাই বলো তো? ই ম্যাক্সটা কিভাবে পাবো? √2 কে এই পাশে গুণ নাও, তাহলে ই ম্যাক্স কিন্তু অবশ্যই হবে √2 ইন্টু ই আরএমএস। তাহলে আরএমএস কে √2 দিয়ে গুণ করে আমি পাচ্ছি কি
ই ম্যাক্স, এই জন্যই দেখো আরএমএস কে √2 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এখন আশা করি সবাই বুঝছো। হ্যাঁ, নামাজের ব্রেক দিব এখনই। আর আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে একজন বলছো ভাইয়া কখন √2 দিয়ে ভাগ করব, কখন করব না। মনে রাখবা যখন প্রশ্নে বলা থাকবে শীর্ষ মান বা বিস্তার বা সর্বোচ্চ মান, তখন √2 দিয়ে ভাগ করে আরএমএস পাবো। আর প্রশ্নে যদি কিচ্ছু বলা না থাকে, সরাসরি কার্যকর বলে বা আরএমএস বলে বা কিছুই না বলে, তখন আমরা আরএমএস ধরবো। তাহলে একটু জিনিসটা সামারি করে দেই। আমরা কখন ম্যাক্সিমাম ধরি? ম্যাক্স ধরি যদি বলে বিস্তার, যদি বলে শীর্ষ মান, অথবা যদি বলে সর্বোচ্চ মান। আর কখন আরএমএস ধরি? যখন বলে আরএমএস মান। আরএমএস মান বললে তো আরএমএস ধরবই, অথবা কার্যকর মান, অথবা কিছুই না। অর্থাৎ যদি কিছুই না বলা থাকে আমরা আরএমএস ধরবো। এই কাজটাই দেখো আমরা একটু আগে করছি, প্রশ্নে কিছুই বলা নাই তাই আরএমএস ধরছি। এখন কি ক্লিয়ার হয়েছো মেঘা? অঙ্কিতা, তুমি কি বুঝতে পারছো যে আমরা এখানে কি কাজ করছি? ওকে, তাহলে আমরা হচ্ছে এখন একটা ছোট্ট ব্রেক নিব। 5টা 22 বাজতেছে, আমরা 5টা 32 পর্যন্ত একটা ব্রেকে যাব। এরপর আবার ইনশাল্লাহ আমরা শুরু করব।
সবাই আবার জয়েন করি, আমরা এখনই শুরু করবো ইনশাল্লাহ। তো এই ছিল হচ্ছে আমাদের লাস্ট প্রবলেমটা। এখন হচ্ছে আমরা আরেকটা নতুন প্রবলেম দেখব, যেটা হচ্ছে গ্রাফ থেকে সলভ করা লাগবে। তো তোমরা সবাই আবার জয়েন করো, আমরা ধীরে ধীরে কোশ্চেনটা দেখি। দেখো আমাদের একটা এখানে কিন্তু রেক্টেঙ্গুলার পালস দেয়া আছে। নর্মালি আমরা যত রকমের পালস দেখি সব কিন্তু সাইনুসয়েডাল হয়, তার মানে হচ্ছে সাইন গ্রাফ হয়। এখানে দেখো এখানে কিন্তু সাইন গ্রাফ নাই, এখানে আছে কি, এখানে আছে ভাইয়া রেক্ট্যাঙ্গুলার পালস, অর্থাৎ এখানে কিন্তু আয়তক্ষেত্র টাইপের গ্রাফ দেয়া আছে। আর আরেকটা জিনিস যদি তোমরা খেয়াল করো, দেখো এখানে পর্যায়কালটা কত, অর্থাৎ একই জিনিস বারবার রিপিট হচ্ছে কত সময় পর পর। আমি যদি একটু মার্ক করি পর্যায়কালটা, তোমরা দেখবে পর্যায়কালটা হচ্ছে মেইনলি এইটুকু, অর্থাৎ এই যে এই শুরু থেকে এই 0 থেকে 4 পর্যন্ত টাইমটাই কিন্তু পর্যায়কাল, কারণ এই জিনিসটাই কিন্তু বারবার রিপিট হচ্ছে। তাহলে আমরা এই গ্রাফ থেকে আরেকটা যে ইনফরমেশন নিতে পারি, যার পর্যায়কাল কত, পর্যায়কাল হচ্ছে 4 সেকেন্ড। ওকে, তো এইটা আমাদের গেল। এখন দেখো আমাদের কোয়েশ্চেন থেকে বলছে কি কি বের করতে হবে। গড় মান বের করো, আরএমএস মান বের করো, আকৃতি গুণাঙ্ক বের করো, শীর্ষ গুণাঙ্ক বের করো। তোমাদেরকে একদম যখন এই চ্যাপ্টারের শুরুতে পড়ানো হয়েছে, তোমাদেরকে কিন্তু গড় মানের একটা জেনারেল ফর্মুলা পড়ানো হয়েছিল। জেনারেল ফর্মুলাটা কি ছিল ভাইয়া, যে কোনো কিছুর গড় মান কিন্তু হইতো, জিনিসটাকে যদি আমরা পুরা পর্যায়কালের সাপেক্ষে ইন্টিগ্রেট করি আর 1/t দিয়ে ভাগ করি, তাহলে যেই রাশিটা পাবো সেটাই হচ্ছে গড় মান। এটা কিন্তু গড় মানের ইকুয়েশন ছিল, আশা করি সবার মনে আছে। এখন দেখো এই যে আমার যেই রেক্টেঙ্গুলার পালসটা দেয়া, এইটা কি অ্যাকচুয়ালি পুরাটা 0 থেকে টি এর মধ্যে একই গ্রাফ? না, আমরা কিন্তু কারেন্টের ইকুয়েশনটাকে দুই ভাবে লিখতে পারি। দেখো তো 10 কখন হয়, যখন সময় হয় 0 থেকে 2 এর মধ্যে, আর 0 হয় যখন সময় হয় 2 থেকে 4 এর মধ্যে। এই হচ্ছে আমাদের কারেন্টের মান, অর্থাৎ 0 থেকে 2 তে একটা ধাপ, 2 থেকে 4 এ একটা ধাপ। তাহলে আমরা কি করব, এই জিনিসটাকে দুইটা ভাগে লিখব। 1/t, টি এর মান বসায় দিই 1/4, আর এই জিনিসটাকে ভেঙে 0 থেকে 2 তে কারেন্টের মান 10 ডিটি প্লাস 2 থেকে 4 এ কারেন্টের মান 0 ডিটি। এই জিনিসটুকু আমরা লিখলাম। এই হচ্ছে আমাদের অ্যাভারেজ মান লেখা হইল। এরপরে দেখো আমরা কি করতে পারি, 0 ইন্টিগ্রেশন করে গুণ করলে আলটিমেটলি 0 থাকবে, তার মানে এই পুরা পার্টটাকে আমরা 0 বলে বাদ দিয়ে দিতে পারি। বাকি পার্টটুকু নিয়ে কাজ করব। দেখো 10 কে যদি কমন নেই, থাকবে 10/4। ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি থাকবে 0 থেকে 2, মান বসাইলে আসবে 10/4 2 - 0। এটা যদি ক্যালকুলেট করো দেখবে অ্যান্সার আসবে 5 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের অ্যাভারেজ মান। তাহলে অ্যাভারেজের সংজ্ঞা থেকে আমরা কি করলাম, জিনিসটাকে সিম্পলি ইন্টিগ্রেশন করলাম। আসো আমরা এখন আরএমএসটা বের করব। তোমাদের আরএমএস এর সংজ্ঞাটা মনে থাকা উচিত যে ভাইয়া আরএমএসটা ছিল, আরএমএস এর স্কোয়ারটা ছিল 1/t এর মধ্যে 0 থেকে টি তে আই স্কোয়ারকে ইন্টিগ্রেশন করা। এভারেজে যেমন আমরা জাস্ট 1/t ভাগ করে আই কে ইন্টিগ্রেশন করতাম, কিন্তু আইআরএমএস এ আমরা আই স্কোয়ারকে ইন্টিগ্রেশন করব। ওয়ালাইকুম আসসালাম নাফিস। চলো আমরা একইভাবে এটাকে 1/t কে 1/4 লিখলাম, আর আই স্কোয়ারকে আমরা 0 থেকে 2 তে 10 এর স্কোয়ার মানে 100 ডিটি লিখলাম, প্লাস 2 থেকে 4 এ 0 স্কোয়ার তার মানে 0 ডিটি লিখলাম। দেখো আবারও এই পার্টটা কি হয়ে যাবে, 0। বাকি পার্টটা নিয়ে কাজ করি। এখানে যদি আমরা আইআরএমএস
স্কোয়ার, 100কে কমন নাও, তাহলে 100/4। ডিটিকে ইন্টিগ্রেশন করলে আবার টি হবে 0 থেকে 2-তে, তাহলে 25 ইন্টু 2 মাইনাস 0 উইচ ইজ 50। দেখো আইআরএমএস এর স্কোয়ার যদি 50 হয় তাহলে আইআরএমএস কত? √50, তার মানে 5√2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কি কি মান চলে আসলো? দেখো আমাদের দুইটা যেই প্রশ্ন চাইছিল যে তোমার আরএমএস এর মান বের করো, সেটাও আসছে। আরেকটা বলছিল যে ভাইয়া এভারেজের মান বের করো, সেটাও আসছে। দেখো প্রথম দুইটা হয়েছে। 3 নম্বরে বলছে আকৃতি গুণাঙ্ক বের করো। তোমাদের যদি আকৃতি গুণাঙ্কের সূত্র মনে থাকে, দেখো আকৃতি গুণাঙ্কের সূত্র ছিল, আকৃতি গুণাঙ্কের সূত্র ছিল হচ্ছে আরএমএস কে এভারেজ দিয়ে ভাগ করা। দেখো আরএমএস হচ্ছে 5√2, এভারেজ হচ্ছে 5, তাহলে আকৃতি গুণাঙ্ক আসছে √2। আর আরেকটা কোশ্চেন বলছিল যে শীর্ষ গুণাঙ্ক বের করো। শীর্ষ গুণাঙ্কের সূত্রটা কি ছিল? শীর্ষ গুণাঙ্কের সূত্রটা ছিল কিন্তু আই ম্যাক্সিমামকে আই আরএমএস দিয়ে ভাগ করো। দেখো এখানে আই ম্যাক্সিমাম কত? আই ম্যাক্সিমাম হচ্ছে 10, তাহলে আই ম্যাক্সিমাম 10, আই আরএমএস হচ্ছে 5√2। এইটাও যদি ভাগ করো অ্যান্সার পাবা √2। তাহলে এই হচ্ছে আমাদের 4টা অ্যান্সার। আচ্ছা, মিম বলছো আইআরএমএস স্কোয়ার নিলাম কেন? দেখো মিম, এটা হচ্ছে আমাদের সূত্র। আইআরএমএস তোমরা যখন আরএমএস ভ্যালু পড়ছো তখন শুরুতেই কিন্তু সূত্র ছিল যে কোনো একটা রাশি তার আরএমএস ভ্যালু বের করতে হয় হচ্ছে √ইন্টিগ্রেশন 0 থেকে টি এ স্কোয়ার ডিটি, নিচে হচ্ছে টি। এইটা ছিল আরএমএস এর সূত্র। ওই সূত্রটাই দেখো আমরা এখানে লিখছি, জাস্ট স্কোয়ার করে লিখছি রুটটাকে অ্যাভয়েড করার জন্য বা রুটটা পরে করার জন্য। আরএমএস এর সূত্র কিন্তু এটা ছিল। এই সূত্রটাই দেখো আমরা এখানে অ্যাপ্লাই করছি। আশা করি মিম বুঝতে পারছো। বাকিরা সবাই কি আমরা এটা বুঝতে পারছি? একটু জানাবো, বুঝে থাকলে, না বুঝলেও আমরা জানাবো। আকৃতি গুণাঙ্ক, শীর্ষ গুণাঙ্ক, এগুলোর সূত্রগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা আসো আমরা একটু আবার পুরাটা একটু সামারি করি। কি দেখছি আমরা এখানে? আমরা এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার পালস দেখছি ভাইয়া, যার পর্যায়কাল হচ্ছে 4 সেকেন্ড। আমরা এটার মান দেখছি চেঞ্জ হয় হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে মান থাকে 10, 0 থেকে 2 এর মধ্যে মান থাকে 10, 2 থেকে 4 এর মধ্যে মান থাকে 0। তাহলে আমি যখন ইন্টিগ্রেশন করব এটাকে দুইটা ভাগ করে করা লাগবে। আই অ্যাভারেজের সূত্র, যে কোনো রাশির অ্যাভারেজ বের করার সূত্রটা ছিল, এ অ্যাভারেজ বের করার সূত্রটা ছিল হচ্ছে, ধরো একটা রাশি এ, তার অ্যাভারেজ বের করার সূত্রটা ছিল 1/t এ ডিটি করা 0 থেকে টি এর মধ্যে। আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করছি। দেখো 1/t মানে 1/4 আলাদা রেখছি। আই ডিটিকে ইন্টিগ্রেশন করার সময় 0 থেকে টি মানে 0 থেকে 4 সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, দুইটা ভাগ করে করতে হয়। দেখো 0 থেকে 2-তে 10, 2 থেকে 4-এ 0, 0-র ইন্টিগ্রেশন করলে 0ই থাকবে 0, আর এইটার ইন্টিগ্রেশন করলে থাকে 2, যেটার অ্যান্সার ফাইনালি 5 আসতেছে। আর এর পরের পার্টে দেখো আমরা রিক্যাপ করতেছি। এর পরের পার্টে আরএমএস এর জন্য সূত্র ছিল হচ্ছে এইটা। এই সূত্রটা আমরা এখানে যখন অ্যাপ্লাই করছি, দেখো 1/t মানে 1/4 আছে। এবার আই স্কোয়ারকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে দেখো আই স্কোয়ার হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে 100, 10-এর স্কোয়ার, আর 2 থেকে 4 এর মধ্যে 0-র স্কোয়ার 0ই, তার মানে এটা 0 থাকতেছে। 100কে কমন নিয়ে 100/4 লিখছি। ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি থাকে, 0 থেকে 2 লিমিট বসাইছি। তাহলে 2 - 0 করলে দেখো এখানে 25, 25 আর 2 গুণ হয়ে 50। তাহলে আইআরএমএস এর স্কোয়ার যদি 50 হয়, আইআরএমএস হবে √50, যার অ্যান্সার 5√2। এরপর আকৃতি গুণাঙ্কের সূত্র হচ্ছে আইআরএমএস বাই আই অ্যাভারেজ, যেটা তোমরা আগে জানার কথা। মান দুইটা বসাইছি, ভাগ করছি √2। শীর্ষ গুণাঙ্কের সূত্র হচ্ছে আই ম্যাক্সিমাম বাই আইআরএমএস। ম্যাক্সিমামের মান দেখো 10, ম্যাক্সিমামের মান ছিল দেখো 10, 10 বসাইছি,
IRMS 5√2 বসাইছি, কাটাকাটি করে √2 আসছে। এই হচ্ছে আমাদের পুরাটার অ্যান্সার। এখন কি সবাই বুঝতে পারছি? আমাদের দুইটা সূত্র খেয়াল রাখা লাগবে, RMS এর জন্য এটা, এভারেজের জন্য এটা। আর এটা যেহেতু দুইটা পার্ট আছে, তাই দুইটা ভাগে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করা লাগে। আশা করি এখন সবাই ক্লিয়ার। চলো আমরা সামনের কোয়েশ্চেন দেখি। এর পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে। একটা পরিবর্তী প্রবাহ আই, এটার সমীকরণ দেয়া আছে 100 sin সামথিং টি। বলছে শীর্ষমান, শীর্ষমান কি বের করা লাগবে? দেখো প্রশ্নই তো দেয়া আছে, শীর্ষমান হচ্ছে 100 অ্যাম্পিয়ার। কম্পাঙ্ক বের করতে হবে, বর্গমূলীয় গড় মান মানে আরএমএস মান, IRMS কিভাবে পাবো? শীর্ষ মানকে √2 দিয়ে ভাগ করে, √2 দিয়ে ভাগ করলে কত আসবে? 50√2 অ্যাম্পিয়ার। দেখো বুয়েটে আসছে, কত সহজ কোয়েশ্চেন। কম্পাঙ্ক বের করো, দেখো ওমেগা দেয়া আছে 629, তাহলে আমরা লিখতে পারি ওমেগা সমান 2πf সমান হচ্ছে 629। তাহলে কম্পাঙ্ক এফ কত হবে? 629কে 2π দিয়ে ভাগ করো, 629কে 2π দিয়ে ভাগ করলে আসতেছে 100 হার্টজ। এই হচ্ছে আমাদের কম্পাঙ্ক। হ্যাঁ 100 হার্টজ আসে। আদ্রিতা বলছো, দেখছো সমীকরণ থেকেই বলছে শীর্ষমান বের করো, তার মানে যেটা মান দেয়া আছে দেয়াই আছে। RMS মান বের করছি আর কম্পাঙ্ক বের করছি। হ্যাঁ আশিস বলছো ওইটা 70.71 অ্যাম্পিয়ার হবে। হ্যাঁ গুড, ওকে। এর পরেরটা দেখো কি বলছে, একটি বিদ্যুৎ প্রবাহের শীর্ষমান 20 অ্যাম্পিয়ার, তার মানে আই ম্যাক্সিমাম দেয়া আছে 20, কম্পাঙ্ক এফ বলা আছে 50। বলা হয়েছে প্রথমে যে বিদ্যুৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল মান কত, মানে IRMS কত। IRMS কত হবে? আই ম্যাক্সিমামকে √2 দিয়ে ভাগ করো, তার মানে 20কে যদি √2 দিয়ে ভাগ করি আমাদের অ্যান্সার কিন্তু আসবে 10√2 অ্যাম্পিয়ার, তার মানে 14.14 আসবে। তাহলে প্রথমটা আমাদের গেল RMS। 2 নম্বরে বলছে বিদ্যুৎ প্রবাহ শূন্য থেকে শীর্ষ মানে যেতে কত সময় লাগবে। দেখো আজকে কিন্তু শুরুতেই এই কোয়েশ্চেন আমরা করছি। আমি যদি তোমাদেরকে গ্রাফ দেখাই, দেখো একটা পূর্ণ কম্পন দিতে সময় কত লাগে ভাইয়া? পর্যায়কালের সমান। কিন্তু শূন্য থেকে শীর্ষ যাইতে সময় কত বলতো? এইটুকু। তোমরা খেয়াল করে দেখবা এইটুকু কিন্তু পর্যায়কালের 1/4। তাহলে সময় কত? সময় হচ্ছে পর্যায়কালের 1/4 অংশ। এটা তোমাদের শুরুতেই মনে রাখতে বলছিলাম। তাহলে সময় হবে হচ্ছে পর্যায়কালের 1/4, তার মানে কম্পাঙ্ক আকারে লিখলে 1/4f। এফ এর ভ্যালু 50 বসাও, তার মানে অ্যান্সার আসবে 5 × 10⁻³ সেকেন্ড, তার মানে 5 মিলি সেকেন্ড। এই হচ্ছে আমাদের সময়। হ্যাঁ 5 মিলি সেকেন্ড হচ্ছে। আচ্ছা সুমাইয়া বলছো কেমিস্টার এক্সামটা কবে অ্যান্ড কোথায়? কেমিস্টার এক্সামটা আই গেস 28 নভেম্বর তারিখে। আর সময় তো অ্যাকচুয়ালি কয়টায় যে বলছো, অনেকগুলা ব্যাচ থাকে, তো তোমার ব্রাঞ্চে কতটা বাজে ব্যাচ এটা হচ্ছে তোমাকে পরীক্ষার আগের দিন মেসেজ করে জানায় দিবে। আর তোমাদেরকে সাজেস্ট করব সবাই অবশ্যই কেমিস্টারে পার্টিসিপেট করবা। তো এই গেল হচ্ছে আমাদের প্রথমটা, মানে এই একটা কোয়েশ্চেনে সলভ গেল। এরপর আমরা আরেকটা দেখি। দেখো বলা আছে একটা তড়িৎ প্রবাহের সমীকরণ I সমান 30 sin সামথিং। প্রথম ক্ষেত্রে বলছে তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক বের করো, তারপর বর্গমূলীয় গড় মান বের করো, আর t=0 সময়ে তড়িৎ প্রবাহের মান বের করো। দেখো ওমেগা দেয়া আছে 107, তাহলে আমরা কম্পাঙ্ক সরাসরি বের করতে পারি। কম্পাঙ্ক হচ্ছে ওমেগাকে 2π দিয়ে ভাগ করা, তাহলে 107কে আমরা 2π দিয়ে ভাগ করলে
17 হার্টজ আসে। আচ্ছা, অনেকে বলছো কেমিস্টারে পার্টিসিপেট করলে লাভ কি? লাভ হচ্ছে প্রথমে তুমি অ্যাকচুয়ালি অ্যাডমিশন স্টেজে যাওয়ার আগেই পুরা দেশে তোমার অবস্থানটা বুঝতে পারবা, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। 2 নাম্বার সুবিধা হচ্ছে তুমি যদি ভালো করতে পারো বেশ কিছু গিফট পাবা। ঠিক আছে, ওকে, 17 হার্টজ গেল। এরপর দেখো বর্গমূলীয় গড় মান আরএমএস মান, আইআরএমএস কত হবে? আই ম্যাক্স বাই √2। তাহলে 30কে √2 দিয়ে ভাগ করলে 15√2 অ্যাম্পিয়ার। 3 নম্বরে বলছে টি ইকুয়ালস টু 0 সময়ে তড়িৎ প্রবাহের মান কত? তার মানে এই সমীকরণে T0 বসায় দাও। তাহলে দেখো তো টি যদি 0 হয় আই কত আসে? 30 ইন্টু সাইন 107 ইন্টু 0 প্লাস π/2। তাহলে আমাদের আসতেছে 30 ইন্টু সাইন π/2। সাইন π/2 বা সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 30 ইন্টু 1 অ্যান্সার হবে 30 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের টি ইকুয়ালস টু 0 সময়ে তড়িৎ প্রবাহের মান। মিম বলছো 28 তারিখে কি হবে? 28 তারিখে হচ্ছে তোমাদের কেমিস্টার পরীক্ষা হবে। এটা একটা ফ্রি এক্সাম। হ্যাঁ, তৌফিকা বলছো নিউ রুটিন কোথায় গেলে পাবো? নিউ রুটিন হচ্ছে উদ্ভাস প্রোগ্রাম লিখে যদি সার্চ দাও, তারপর ওইখানে ক্লাস 12 সিলেক্ট করলে দেখবা তোমাদের কোর্সের নাম আসবে। যতগুলা কোর্স আছে তার থেকে তোমার কোর্সের নাম সিলেক্ট করলে তুমি রুটিন পাবা। সিয়াম বলছো ওই π/2 এর কাজ কি? এই যে π/2 এটার নামটা কি বলতো? এই π/2 এর একটা স্পেশাল নাম আছে, নামটা হচ্ছে আদি দশা। ঠিক আছে, তার মানে গ্রাফটা পুরা সাইন যেমন 0 থেকে শুরু হয় ওইরকম 0 থেকে শুরু হয় না, কিছুটা এদিক সেদিক আছে। শুধু এমসিকিউ হবে। হ্যাঁ, তাহলে আমাদের এই সলিউশনটা হইল। এরপর দেখো আরেকটা আমরা সলভ করি। দেখো এই কোয়েশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। আমাদের প্রথমে হচ্ছে একটা সমীকরণ দেয়া আছে। প্রথমের I1 হচ্ছে I0 সাইন 300t, তার মানে ওমেগা হচ্ছে 300। 2 নাম্বারটা সমীকরণও দেখো, সাইন 300 ওমেগা টি প্লাস সামথিং, এটা কি? এটা হচ্ছে ওমেগা। তাহলে আমরা যদি এইটাকে গুণ করে I2 আকারে লিখি, তাহলে I2 এর ফরম্যাটটা কেমন আসতেছে? I2 কে একটু ভালোভাবে লিখলে I2 সমান আসবে I02 সাইন 300t প্লাস ওমেগা টি বাই 6। এটা হচ্ছে কি I2 এর চেহারা। এখন অনেকে বলতে পারো ভাইয়া 300 এটার সাথে গুণ দিছি, 300 এখানেও গুণ দেই নাই কেন? মানে এখানে 50t কেন লিখি নাই? তুমি চাইলে 50tও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। বাট বুদ্ধিমানের কাজ হচ্ছে ওমেগা টি আকারে গুণ দেয়া। কারণ কি দেখো আমরা বুঝবো। তাহলে ওমেগা টি গুণ দিলাম, তার সাথে হচ্ছে ওমেগা টি, এখানে ওমেগা টি বাই 6 আকারে লিখলাম। প্রথম কোয়েশ্চেন বলছে প্রবাহদ্বয়ের মধ্যে দশা পার্থক্য নির্ণয় করো। তাহলে দশা পার্থক্য যদি বের করতে চাই, তার মানে আমাকে ডেল ফাই বের করতে হবে। ডেল ফাই অর্থাৎ আমি φ1 মাইনাস φ2 করব, অথবা বুদ্ধিমানের কাজ হচ্ছে φ2 মাইনাস φ1 করা, দ্বিতীয় মাইনাস প্রথম, φ2 মাইনাস φ1। দেখো তো φ2 কত, মানে দ্বিতীয়টার দশা কত? এই পুরাটা হচ্ছে দশা, আর শুধু ওইটা হচ্ছে আদি দশা। তাহলে 300t প্লাস ওমেগা টি বাই 6 মাইনাস 300t, তাহলে বিয়োগ করলে ফাইনালি দেখবে আসে ওমেগা টি বাই 6। এখন ওমেগার সূত্রটা বসাও, 2π/t ইন্টু টি বাই 6, কাটাকাটি করলে দেখবে আসে π/3। এই হচ্ছে আমাদের প্রবাহদ্বয়ের মধ্যে দশা পার্থক্য। 2 নাম্বারটা দেখো, দ্বিতীয় প্রবাহের আদি দশা কত? আদি দশা ডেল 2,
কত, ওমেগা টি বাই 6। ওমেগার সূত্র বসাও, 2π/t ইন্টু t/6, কাটাকাটি করলে দেখবা আসে π/3। এটাই হচ্ছে কি দ্বিতীয় প্রবাহের আদি দশা। তাহলে আমরা এটাকে 60 ডিগ্রিও লিখতে পারি, π/3ও লিখতে পারি। বেটার হচ্ছে π/3 আকারে লেখা, কারণ আমরা যেহেতু এখানে সব রেডিয়ান ফলো করি। 3 নম্বরে দেখো বলছে প্রথম প্রবাহের কম্পাঙ্ক কত। আলটিমেটলি দ্বিতীয়টার কম্পাঙ্ক সেম। কম্পাঙ্ক এফ কিভাবে আসে, ওমেগাকে 2π দিয়ে ভাগ করলে, তার মানে আমরা 300কে 2π দিয়ে ভাগ দিতেছি, অ্যান্সার আসতেছে কত, 47.75 হার্টজ। এই হচ্ছে আমাদের 3 নাম্বারটার অ্যান্সার। তাহলে সবাই কি এটা বুঝতে পারছি? আখি বলছো এফআরসির রুটিন, এফআরসির রুটিনও সেম। তুমি হচ্ছে উদ্ভাস প্রোগ্রাম লিখে সার্চ দিবা, তারপর ক্লাস 12 সিলেক্ট করবা, ওইখানে দেখবা এফআরসির রুটিন আছে। ওকে, সবাই যদি ক্লিয়ার হই তাহলে অবশ্যই একটু জানাবো, আর কোনো ডাউট থাকলে সেটাও জানাবো। আচ্ছা, অঙ্কিতা বলছো ফার্স্টটা বুঝো নাই। দেখো, দশা পার্থক্য, তার মানে দুইটার একটা দশা থেকে আরেকটা দশা বিয়োগ করতে হবে। তোমাকে বুঝতে হবে দশা কি। তোমরা এসএইচএম চ্যাপ্টারে মানে পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারে পড়ে আসার কথা, যে এই যে আমরা দেখো বিস্তারের পর সাইনের আগে যেই জিনিসটা লিখি পুরাটা হচ্ছে দশা। তাহলে এই পুরাটা হচ্ছে দ্বিতীয়টার দশা, আর এই 300টি পুরাটা হচ্ছে প্রথমটার দশা। তাহলে দেখো, দ্বিতীয়টার দশার জায়গায় আমরা ওই পুরাটা লিখছি, প্রথমটার দশার জায়গায় 300টি লিখছি। এরপর বিয়োগ করলে 300 আর 300 কাটাকাটি, শুধু এই জিনিসটুকু থাকতেছে। এই জিনিসটাকে দেখো আমরা ওমেগা আর টি পাশাপাশি থাকলে ওমেগার সূত্র বসাই, তারপর ফাইনালি কাটাকাটি করে π/3 আছে। আর দ্বিতীয়টা তো ইজি জিনিস, আদি দশা, মানে ওইটুকু নিয়ে কাজ। 3 নাম্বারটা তো আমরা অলরেডি অনেকবার সলভ করছি। আশা করি অঙ্কিতা বুঝতে পারছো। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। আর তোমাদের দেখো একটা হোমওয়ার্ক দেয়া আছে, হোমওয়ার্কটা সবাই কইরো। আমরা আজকে যেই সব কিছু সলভ করছি এর মধ্যেই থাকবে মোটামুটি বেশিরভাগ কোয়েশ্চেনই। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তাহলে সবাই যারা ক্লাস করছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আশা করি সবাই অনেক অনেক সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।